হ্যাঁ হ্যাঁ কেমনে সার্চ করলেই চলে আসবে? আচ্ছা আমি ওই মাইক্রোসফট এডস যেটা ওইটাই ইউজ করি। ফায়ারফক্সটা না আমার তাই কাজ করে না। ওই যে বলছিলাম না একটা সমস্যা দেখা দিছে আমার এরকম ওই কিবোর্ড চাপলে কাজ করতেছে না, ফ্রিজ হয়ে যায়। ওটা ফায়ারফক্সের জন্য হইতেছিল এই প্রবলেমটা আমার। আচ্ছা এখন আমরা ওই দিন কতটুকু পর্যন্ত আসছিলাম ভাই? ওই দিন আসছিলাম মেবি হচ্ছে প্রিন্ট মিডিয়া A4 প্রিন্ট আচ্ছা ওই দিন আমি আসছিলাম হচ্ছে আপনার প্যান টুলে আসার পরে প্যান টুলের উপরের জিনিসগুলো দেখানো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে নিচে রাবার ব্যান্ড, এরপরে ভার্টিক্যাল সেন্টার, বটম এজ, এগুলো দেখাইছি। এখন হচ্ছে প্যান টুলের নিচে আরো কয়েকটা জিনিস আছে, ফ্রি পারফর্ম প্যান টুল, এরপরে হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট আর্ট পয়েন্ট টুল। তো ফ্রি ফ্রম প্যান টুলটা হচ্ছে আমরা জাস্ট এভাবে আঁকতে পারবো। নর্মালি আপনি হাত ঘুরিয়ে যেদিকে আঁকলে একটা শেপের রূপান্তর হবে, ঠিক আছে। আমি কারণ এখানে শেপ, এটা একটা শেপ হইছে কারণ আমরা উপরে এখানে সিলেক্ট করা আছে শেপ। প্যান টুল দিয়ে আপনি দুইটা জিনিস তৈরি করতে পারবেন, একটা হচ্ছে পাথের মতো পাথ তৈরি করে নিতে পারবেন, তারপর আরেকটা হচ্ছে আপনি শেপ, যে কোনো ধরনের শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন প্যান টুল দিয়ে। এখন আমি যদি একটা ভি আকৃতির বা অথবা কে আকৃতির প্যান টুল দিয়ে আমি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারতেছি, ঠিক আছে। আবার যদি আমি পাথ সিলেক্ট করি, এই যে পাথ, এটা একটা পাথ, ঠিক আছে। তো এটা কিন্তু শেপ হয় নাই, এটা একটা পাথ। তো সাপোজ আমি প্যান টুলে কি পাথটা কোন সময় ইউজ হয়? পাথ ইউজ হয় হচ্ছে আপনার যে কোনো ছবির একটা ব্যাকগ্রাউন্ড অথবা আপনার ফোরগ্রাউন্ড বা ছবির কিছু অংশ যেটা হচ্ছে আপনার ওই যে সিলেকশন টুলগুলি দিয়ে খুব স্মুথ ভাবে সিলেকশন করা যাচ্ছে না, কিন্তু আপনি পেন টুল দিয়ে খুব স্মুথলি সিলেকশন করতে পারবেন। তো সেই সময় হচ্ছে আপনার পাথ ইউজ করা হয়, ঠিক আছে। তো আর এই যে ফ্রি পারফর্ম টুল দিয়ে কিভাবে কাজ করা যায়, ফ্রি পারফর্ম টুল দিয়ে যখন আমরা কাজ করব, কিভাবে কাজ করা যায় তার জন্য আমরা পিকচার ওপেন করি। এটা একটা আমের একটা পিকচার নিলাম, নেয়ার পর দেখেন আমরা এই যে প্যান টুলটা দিয়ে কিভাবে কাজ করি। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে নিচের দিকে ড্রাগ করলাম,
এইটা হচ্ছে পেন টুলের মাধ্যমে সিলেকশন করলাম পাত করে। তো পেন টুল দিয়ে সিলেক্ট, এই যে পাত করার সময় যেহেতু পাত করে সিলেকশন করছি, তাহলে এটা কোনো শেপে রূপান্তর হয় নাই। এখন যদি আমি কন্ট্রোল প্লাস এন্টার দেই, তাহলে হচ্ছে এটা সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে, পেন টুল দিয়ে। আর যদি আমি শেপ করে করতাম, তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি একটা শেপে রূপান্তর হয়ে যেত। আচ্ছা, এখন পেন টুল দিয়ে হচ্ছে আপনি স্মুথলি করতে পারবেন। এখন আপনি মনে করেন আমরা তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে করলাম, যে প্রথমে ফার্স্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম এতটুক, এরপর ড্রাগ করলাম, তারপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এরপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এভাবে করতে হয়েছে। তো এই যে যেমন ধরেন আমি ফার্স্টে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি, নিয়ে সরি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছি। তো এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরকম করে আপনার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে স্মুথলি আমটাকে সিলেকশন করলাম, ঠিক আছে। তো আর ফ্রি ফ্রম পেন টুল দিয়ে কিভাবে সিলেকশন করা যায়, ফ্রি ফ্রম পেন টুলটা হচ্ছে আপনি মনে করেন একটা ফ্রি হ্যান্ড আমরা পেন্সিল দিয়ে আঁকা কি করি না বিভিন্ন খাতায়, বা আপনি যে কোনো একটা ম্যাঙ্গোর উপর দিয়ে সিলেকশন করতে চান, তাহলে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন, কোনো অ্যাঙ্কর পয়েন্ট লাগবে না। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেন, করে এভাবে আপনি শুধু ম্যাঙ্গোটার বা আমটার সাইড দিয়ে ঘুরিয়ে নিলেন। তো জাস্ট এইভাবে ঘুরিয়ে নিলেন, এইভাবে আপনি ফ্রি হ্যান্ড ক্লিক করে ধরে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এনে ছেড়ে দিলেন, তাহলে দেখেন আমার অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট গুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি অ্যাঙ্কর পয়েন্ট বারবার অ্যাঙ্কর পয়েন্ট নিতে হচ্ছে না। আর ফ্রি ফ্রম পেন টুলের কাজ হচ্ছে এটা। ফ্রি ফ্রম পেন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে না, আপনি জাস্ট শুধু আপনার যে অংশগুলো নিতে যাচ্ছেন সেই অংশগুলো উপরে সিলেকশন করে দিলে হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল দিয়ে ওইটাতে অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট পড়ে যাবে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আমরা দেখতেছেন এখানে ভুল হয়ে গেছে। সাপোজ আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে 2টা, আমি আরেকটা অ্যাড করতে যাচ্ছি। তো এটা আমি একটা ত্রিভুজ এঁকে দেখাইলে হচ্ছে খুব সহজে বুঝতে পারবেন। তো আমি একটা পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এখন চাচ্ছি এই ত্রিভুজটাকে একটা চতুর্ভুজ বানাবো, ঠিক আছে। তো এখন চাচ্ছি এই ত্রিভুজটাকে চতুর্ভুজ বানাবো। তো আমাদের কিন্তু চতুর্ভুজের কর্ণ লাগে হচ্ছে 4টা আর ত্রিভুজের 3টা। তো ত্রিভুজের যেহেতু 3টা, তো আমার তো আরো একটা কর্ণ দরকার বা আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। তো সেজন্য আমরা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে জাস্ট যে জায়গায় আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে যাবো জাস্ট ওই জায়গায় একটা ক্লিক করব, করলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্ট আমার কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে 2টা হ্যান্ডেলের মতো আসছে, উপরে একটা নিচে একটা। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মুভ করাবো। তো অ্যাঙ্কর পয়েন্টটাকে কিভাবে মুভ করাবো, জাস্ট মাউসটাকে এখানে নিয়ে ক্লিক করে টানলে এটা উপরে আপনি বামে ডানে যেদিকে ইচ্ছা ওইদিকে নিতে পারবেন অ্যাঙ্কর পয়েন্টটাকে। এখন আমার কথা হচ্ছে
এভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। আর যদি চান যে আপনি এই বাঁকা অংশটাকে কমাতে যাচ্ছেন, তো জাস্ট এই হ্যান্ডেলগুলিকে কমায় দিবেন। ঠিক আছে, এই দেখেন আমি কিভাবে একটা ত্রিভুজকে চতুর্ভুজ যে রূপান্তর করলাম। তো চতুর্ভুজে রূপান্তর করার ক্ষেত্রে কি করতে হয়েছে, আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হয়েছে। তো অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, আপনি একটা যে কোনো একটা কাজ করলেন, কাজের ক্ষেত্রে আপনি ভুল করে ফেলছেন যে আমার আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয়েছে, সেক্ষেত্রে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে আপনি ওই যে ড্রাগ করে উপর নিচ করে যেভাবে হচ্ছে মিলিয়ে দিয়ে আপনি এটাকে কাজটা শেষ করতে পারেন বা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। এখন আমি যদি এখন সাপোজ ধরেন আমার এ অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে যাচ্ছি। সাপোজ আমি আমার এ অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করব বা আমি কেটে ফেলবো, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার পেন টুলে যাব, পেন টুলে যাওয়ার পরে হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আসার পরে আমি এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেকশন করার পরে জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এটাকে ডিলিট করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবার হচ্ছে আরেকটা চতুর্ভুজ একে দেখাই, তাহলে হচ্ছে খুব সহজ। আর চতুর্ভুজ, এই যে চারটা অ্যাঙ্কর পয়েন্ট, তো এখন চারটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি যাচ্ছি আমার যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেবো। তো সেক্ষেত্রে আমি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা ত্রিভুজের মতো হয়ে গেছে। এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, একটা দুইটা তিনটা। আপনার যদি কোনো ক্ষেত্র বিশেষে অনেক সময় আপনার কর্ণদয়, সরি, ক্ষেত্র বিশেষে কখনো কখনো আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হতে পারে বা আপনার অ্যাড করতে হতে পারে। তো যখন আপনার অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করা লাগবে, তখন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব। আর যখন হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করব, তখন হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এরপরে আসি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এরপর আসতেছে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজটা কি, আমরা এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে উপর নিচ করাতে পারবো। যেমন আমি যদি অল্টারে চাপ দিই, এই দেখেন আমি অ্যাঙ্কর পয়েন্ট পেন টুল নিলাম, এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি উপর নিচ করাতে পারবেন, যেদিকে সেদিকে করাতে পারবেন, ড্রাগ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি চান বাঁকাতে, সেক্ষেত্রে বাঁকাতে পারবেন। এরপরে যদি চান যে আপনি একটা মাথা ভেঙে দিবেন, মাথাটা ভেঙে দিতে পারেন অল্টার চাপ দিয়ে ধরে। মূলত হচ্ছে আমরা যে পেন টুল দিয়ে কাজ করার সময় অল্টার চাপি,
যদি আমরা নরমালি পেন টুলটা সিলেকশন করা থাকে, এখন আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে পারতেছি না। তো অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি ধরতে চাই তাহলে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এইটাতে ক্লিক করে তারপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে হবে। ধরে এটা দিয়ে আপনি বাঁকাতে পারবেন, এটা দিয়ে আপনি যে কোনো শেপে রূপান্তর করতে পারবেন, ঠিক আছে। এটার পাশে হ্যান্ডেলগুলি ছোট বড় করে বা উপর নিচে নিয়ে। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে মূলত আপনার যে কোনো, আপনি যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে কাজ করতে চান ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে ধরার জন্য হচ্ছে আপনার এই টুলসটা ব্যবহার করা হয়। আর এটার শর্টকাট হচ্ছে আমরা যখন পেন টুলে থাকি, যে কোনো এই যে এই টুলসটা বাদে কনভার্ট পয়েন্ট টুলটা বাদে আমরা হচ্ছে এই যে উপরে 4টা টুল সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি অল্টার কিবোর্ডের অল্টার চেপে ধরে কিবোর্ডে অল্টারটা চাপ দিয়ে ধরেন, ধরে আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে আনেন তাহলে হচ্ছে আপনি ওইটাকে ধরতে পারবেন, ওই যে অ্যাঙ্কর পয়েন্টটা ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে পারবেন, ঠিক আছে। কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে কিবোর্ডে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে পারবেন। এটা শর্টকাট। কনভার্ট পয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে অল্টার, কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে আপনি এটাকে সিলেকশন ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে কাজ করতে পারবেন অথবা অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরতে পারবেন। এখন আসি টেক্সট টুল। টেক্সট টুলটা কিসের জন্য ইউজ করা হয়? টেক্সট টুলটা ইউজ করা হচ্ছে বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে টেক্সট টুল ইউজ করা হয়। টেক্সট টুলের টেক্সট টুল ব্যবহার করে আপনি টেক্সট টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের আকার আকৃতির টেক্সট, যেমন হচ্ছে আপনি বৃত্তাকার ভাবে লিখতে পারবেন, তারপর হচ্ছে আপনি ঢেউ যদি চান যে ঢেউ আকার হবে ঢেউর মধ্যেও লিখতে পারেন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের লেখা লেখা আছে, যেমন ইটালিক লাইট আছে, লাইট ইটালিক, রেগুলার ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, এবং বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে আপনি টেক্সট লিখতে পারবেন। তো সাপোজ আমি হচ্ছে এখানে টেক্সট টুল ব্যবহার করে একটু সাইজটা বাড়ানি, 16 I am a student, I am a student। এখন আমি এই লেখাটা লিখলাম, এই লেখাটার ফন্টে কি আছে, মাইরিয়াত প্রো, এবং ফন্টের নাম হচ্ছে মাইরিয়াত প্রো, কিন্তু এ প্রো এর ভিতরে ফন্ট আবার হচ্ছে 4 ধরনের, স্টাইল হচ্ছে 4 ধরনের, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। এখন ইটালিক জিনিসটা কি, আমরা আগে ইটালিক জিনিসটা সম্পর্কে একটু জানি। তো টেক্সট টুল সিলেকশন করা অবস্থায় আমি যদি টেক্সট টুল সিলেকশন করা অবস্থায় আমি মাউসটাকে বা কার্সরটাকে যদি লেখাটার উপর আনি তাহলে দেখবেন আইয়ের মতো একটা অংশ আসতেছে। তো আইটাকে লেখাটার উপর নিয়ে জাস্ট ক্লিক করে ধরে আমি যদি এটাকে উপর দিয়ে টানি তাহলে হচ্ছে এটা সিলেকশন হয়ে যাচ্ছে। তো এটা সিলেকশন করার পর আমি কি করব, এটাকে ইটালিক করে দিলাম। ইটালিক করে দিলে দেখেন লেখার ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে না, লেখাটার ধরন একটু চেঞ্জ হয়ে গেছে। লেখাটা একটু বড় করে দেই, 48 72।
এই যে দেখেন লেখার ফন্টটা কিন্তু ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লেখার ধরনটা আপনার চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে লেখার ধরনটা? একটু ইটালিক ইটালিক ভাব আসছে, বা আপনার একটু বাঁকা হয়ে আসছে লেখাটা। ইটালিক মানে হচ্ছে লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে আসবে। তো তারপর আমি হচ্ছে আবার এটা সিলেকশন করলাম। সিলেকশন করে ইটালিকটাকে প্রথম ছিল রেগুলার, রেগুলার থাকলে হচ্ছে নর্মালি যেরকম থাকবে ফন্টটা সেরকম লেখার পর। এরপরে দিই বোল্ড। বোল্ড দিলে দেখবেন লেখাগুলো একটু মোটা হয়ে আসছে আসছে এবং গাঢ় হয়ে আসছে, কালারটা একটু মোটা মোটা হয়ে গেছে, বোল্ড। তারপর তারপর লেখাটা আবার সিলেকশন করলাম। এটা হচ্ছে বোল্ডের কাজ। এখন বোল্ড ইটালিকটা কি? বোল্ড ইটালিক হচ্ছে আপনার ইটালিকও হবে, লেখাটা আপনার বোল্ড মোটা হয়ে বোল্ড হয়ে যাবে। এটা হচ্ছে বোল্ড ইটালিক। এ হলো 4টা জিনিস আপনার ফন্টের, লেখার যে ফন্টের কাজ। আর ফন্ট জিনিসটা কি? ফন্ট জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন রকম লেখা হচ্ছে বিভিন্ন ধরনের, কোন একটা বাঁকা, বিভিন্ন ধরনের স্টাইল। তো আপনার লেখার যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, সেই সব স্টাইল অনুযায়ী এক একটা লেখার এক একটা নাম। যেমন আমি মাইডিয়া প্রো থেকে লেখাটাকে এখন আমি ইয়েতে নিয়ে আসি, এই যে ম্যাগনেটুতে নিয়ে আসলে দেখেন লেখার কিন্তু ধরনটা চেঞ্জ হয়ে গেছে। লেখার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আই এম এ স্টুডেন্ট। তো বিভিন্ন ধরনের লেখার বিভিন্ন ধরনের আকার আকৃতি আছে। এক একটা লেখা একটু বাঁকা, একটু শব্দগুলো একটু উপর নিচ হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন লেখা লেখা যায় আর কি। বিভিন্ন ধরনের ফন্টের হচ্ছে বিভিন্ন লেখার বিভিন্ন প্রকারভেদ। এরপরে যদি আমি আবার ফন্টটা চেঞ্জ করে কলবেরি ম্যাগনেটু ইরাস পাসকিন জুসি স্যাম্পল, এই যে আই এম স্টুডেন্ট, তো এটা হচ্ছে ক্রিস্টিন আইটিসি, এটা একটা ফন্ট। তো ফন্ট হচ্ছে লেখার বিভিন্ন ধরন। আর এটা হচ্ছে লেখার সাইজ। আপনি যে লেখাটা লিখছেন, লেখাটার সাইজ কি 10 পিটি, তারপর হচ্ছে আপনার 16 পিটি, না 36 পিটি, না হচ্ছে 40 পিটি। তো এরকম হচ্ছে লেখার সাইজ। আই এম এ স্টুডেন্ট, এটা সাইজ হচ্ছে লেখাটার সাইজ। আর এখানে আছে আপনার লেখার শার্প, ক্রিস, স্ট্রং, স্মুথ। কল করে এটা কই, এখানে আরেকটা জিনিস দেখেন, যেই সব ফন্টের ভিতরে এই যে তীর চিহ্নটা আছে, তাহলেও বুঝবেন ওই ফন্টের ভিতরে আবার বিভিন্ন ধরনের আছে। যেমন কলবেরি, আমি কলবেরিতে যদি যাই তাহলে দেখবেন নিচে কলবেরিতে আসি। কলবেরিতে ক্লিক করার পরে দেখেন এই যে পাশে রেগুলার, বোল্ড, ইটালিক, বোল্ড, আবার লাইট ইটালিক, বোল্ড ইটালিক, এইসব ধরন আছে কলবেরিতে। আবার যদি আমি ফন্টে আলজেরিয়ানটাতে যাই তাহলে দেখেন আমার এই পাশের অংশটা যেই এক্সট্রা ডিজাইনগুলো বা ফন্টের যে এক্সট্রা ডিজাইনগুলো থাকে ওইগুলো নাই। ঠিক আছে, তাহলে বুঝতে হবে কি যে যে ফন্টের আগে তীর চিহ্নটা আছে ওইটা হচ্ছে ওইটার ভিতরে আরো কিছু ফন্ট আছে। এখন আপনি এভাবে না খুঁজেও, আপনি আরেকটা জিনিস হচ্ছে আপনি এখান থেকে না খুঁজেও যে কোনো ফন্টের যদি নাম জানেন, জাস্ট স্পেলিংটা সঠিকভাবে জানতে হবে এবং আপনার কম্পিউটারে ওইটা ইনস্টল করা থাকতে হবে। তো আপনি ফন্টের নাম জানেন, সাপোজ
আমি কলবেরি লিখলাম। ক্যালিব্রি, তো জাস্ট ক্যালিব্রি লিখলাম। তাহলে দেখেন আমার ক্যালিব্রি সবগুলো চলে আসছে। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, ক্যালিব্রি লাইট। ঠিক আছে, তো রেগুলার এভাবে আনতে পারেন। আর যদি আপনি মনে করেন বাংলা লিখতে চান তাহলে সুতুনি, SUTU, এই যে সুতুনি টা দিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ফর্ম। তো এটা হচ্ছে ফ্রন্টের ধরন। আর কলবি রাখলাম ইটালিক থেকে হচ্ছে রেগুলার রাখি। এখন লেখাটাকে যদি আমি ক্রিস্পি দিই, হ্যাঁ ভাই, হ্যাঁ রেকর্ডিং তো হচ্ছে। এটা হচ্ছে লেখাটার ধরন। তো আমরা সবসময় হচ্ছে নান একটা ধরন, লেখাটা শার্প, এরপর হচ্ছে ক্রিস্প, স্ট্রং, স্মুথ, এরপর হচ্ছে উইন্ডোজ LCD, এরকম ধরনের লেখা আছে। তো জাস্ট আমি শার্প রাখি। লেখাটা সিলেকশন করলাম, করার পরে লেখাটা যদি আমি শার্পে দিই তাহলে দেখবেন একটু পরিবর্তন আসছে লেখাটাতে। কেমন পরিবর্তন? শার্পে দিলে দেখেন লেখাটা হচ্ছে আপনার কর্নারগুলো একটু জুম করার পরে লেখাটা পারতেছে, পিক্সেল আসতেছে। ঠিক আছে, শার্প জিনিসটা বুঝতেছেন? এই যে দেখেন লেখাটা কর্নারগুলো অনেকটা জুম করার পর হচ্ছে পিক্সেল বেরোচ্ছে। আর যদি আমি লেখাটাকে লেখা আচ্ছা, আচ্ছা এখন এই লেখাটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমরা ক্রিস্পি দিয়ে লেখা। জাস্ট আমি এটাকে সিলেকশন করি, ক্রিস্প,
আর এটা হচ্ছে শার্প। প্রত্যেকটা ফন্ট কাইটা দিলে আর একটু সহজে বুঝবেন। এই যে দেখেন আমি কে লিখলাম, নাম দিয়ে কে লিখলাম, কে লেখার পরে দেখেন লেখাটার আশেপাশ দিয়ে কিন্তু আপনার পিক্সেল বেরিয়ে গেছে বা অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে। ঠিক আছে, লেখাটা আশেপাশ দিয়ে অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেছে, বা দেখা যাচ্ছে একটু ফেটে 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 আসতেছে। ঠিক আছে, নাম দেওয়ার কারণে। আর এটা যদি আমি স্মুথ দেই তাহলে দেখেন লেখাটা একটু স্মুথলি হয়ে আসতেছে। ঠিক আছে, পাশগুলো একটু স্মুথ হয়েছে। এখন শার্প দেব, এখন যদি আমি ক্রিসপিতে দেই লেখাটা একটু চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে চোখে বুঝতেছি না। এই দেখেন এটা একটু দেখবেন উপরে স্ট্রং, ক্রিসপিতে দিলে একটু একটু নড়তেছে লেখাটা, স্ট্রং হচ্ছে লেখাটা আর স্মুথ। এখন আমি কেটাকে ডিলিট করে এল লিখি, এটা দিয়ে একটা এল লিখলাম, আর পরে হচ্ছে আরেকটা টেক্সট টুল নেই, নিয়ে এখানে এটাকে স্মুথ থেকে নানে রাখা এটাতে একটা কে লিখলাম। এখন দেখেন কে স্মুথ আর নান, কেট এলটা হচ্ছে স্মুথ দিয়ে লেখা আর কেটে হচ্ছে নান দিয়ে লেখা, তাহলে বুঝেন দুইটার থেকে ডিফারেন্সটা করতে পারতেছেন। দুইটার ডিফারেন্সটা কি? স্মুথ হলো হচ্ছে আপনার লেখাটার চারদিকটা একদম স্মুথলি, কোনো পিক্সেল বেরোয় নাই, কোনো অ্যাব্রো তেব্রো বা জিনিস বোঝা যাচ্ছে না। ঠিক আছে, স্মুথে। আর কেটা যখন নান বা নর্মালে রাখি তাহলে দেখেন এটার পাশগুলি ভেঙে যাচ্ছে বা পিক্সেল বেরিয়ে যাচ্ছে খুব দ্রুত। ঠিক আছে, এখন টেক্সট টুল, আরেকটা টেক্সট টুল নেই, আরেকটা টেক্সট টুল নিয়ে আমরা হচ্ছে শার্প, শার্পে আইসা এখানে লিখি টি। আচ্ছা, এখন শার্পের জিনিসটা দেখেন, এটাতে কিছু কিছু কিন্তু ভাঙা আছে। ঠিক আছে, শার্পে এই যে হালকা 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 আছে কর্নারগুলিতে, আর এইটাতে স্মুথে একদমই নাই, স্মুথে একদমই নাই। এরপরে আরেকটা টেক্সট টুল নেই, নিয়ে আমি হচ্ছে শার্প থেকে স্ট্রং এ যাই, স্ট্রং এ আইসা এনে লিখলাম ইউ। এখন স্ট্রং এ আসলে একটু খেয়াল করেন, স্ট্রংটা হচ্ছে ওইটা থেকে ইউজি লিখছি, এই কে এর মতো অ্যাব্রো থ্যাব্রোটা একটু বেশি হয়ে যাচ্ছে স্ট্রং এ। ঠিক আছে, কিন্তু দেখেন এটাতে কত একটু স্মুথলি আছে, এটা কত একটু স্মুথলি আছে, বা কোনো অ্যাব্রো থ্যাব্রোটা নাই, কিন্তু এটাতে কিছু একটা অ্যাব্রো থ্যাব্রো আছে বা পিক্সেল বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনার টেক্সট টুলের ক্ষেত্রে লেখার ধরন, স্মুথ, স্ট্রং, শার্প, স্ট্রং, সরি, নান, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথের ফলে যে জিনিসগুলি হয়। এখন আমরা লেখার সময় সবসময় রাখবো হচ্ছে শার্প,
শার্প রাখলে লিখলে সমস্যাটা কি, লেখাটা হচ্ছে সব ধরনের শার্প আর ব্যবহার করে লিখলে হচ্ছে লেখার কোয়ালিটি ভালো থাকে এবং লেখাটা খুব সুন্দর হয়। যে কোনো বিজনেস কার্ড অথবা ফ্লায়ারে যদি লিখেন তাহলে হচ্ছে বোঝা যায়। এখন আমি প্রত্যেকটা লেয়ার ধরলাম, ধরে সিলেকশন করে ডিলিট করে দিচ্ছি, লেয়ারগুলো চলে গেল। এখন আসি হচ্ছে এলগিন। এলগিন আরে বারো নাকি, আচ্ছা এলগিনের যে বিষয়টা, একটা এটা হচ্ছে লেফট এলগিন, তারপর হচ্ছে মিড এলগিন, মিডল সেন্টার টেক্সট, লেফট এলগিন, তারপর হচ্ছে সেন্টার টেক্সট, তারপর হচ্ছে রাইট এলগিন। এখন আমি পেজে এসে আবার সাপোজ লিখলাম আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো আই এম এ স্টুডেন্টটা লেখার পরে দেখেন লেখাটা আমার কোথা থেকে আসতেছে, লিখতেছি যে আমার লেখাটা কিন্তু বাম পাশ থেকে শুরু হচ্ছে সবসময়, সরি হ্যাঁ বাম পাশ থেকে শুরু হচ্ছে। এখন আমি আরেকটা টেক্সট নেই, যদি আমি এটা সেন্টার দিই তাহলে দেখেন লেখাটা কোথা থেকে। এখন আমি আরেকটা টেক্সট টুল নিলাম, যদি লিখি এখানে সিলেক্ট করি, মানে আমি যে এখানে কার্সরটা ক্লিক করছি ওইখান থেকে লেখাটা শুরু হবে, মানে ওই জায়গাটা সেন্টার থাকবে প্রত্যেক সময়। তো সাপোজ আমি লিখলাম আই এম এ স্টুডেন্ট, তো আই এম এ স্টুডেন্ট যে লেখাটা লিখছি, এখন দেখেন স্টুডেন্ট লেখার পরে এটা কার্সরটা কোথায় আছে, সেন্টার পয়েন্টে। কারণ আমি এখানে যে ক্লিক করে লেখা শুরু করছি, যেখান থেকে লেখা শুরু করছি ওই জায়গাটা হচ্ছে যেই শব্দ বা বাক্যটা লিখবো ওই বাক্যর মাঝখানে থাকবে, এটা হচ্ছে সেন্টার টেক্সট। কার্সরটা সবসময় ওই লেখাটা, ওই শব্দটা কোথায় উঠবে, এটা হচ্ছে আপনার সেন্টার বা মাঝখানে উঠবে, বাক্যের মাঝখানে। আর এটা হচ্ছে রাইট। রাইট কি, এখন আমি আরেকটা টেক্সট টুল নিই, নিয়ে এখানে লিখি, এটা হচ্ছে রাইট। রাইটে দিলে লেখাটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে, ডান দিকে আসবে লেখাটা সবসময়, এটা সবসময় ডান দিকে যাবে। যেমন আমি আই এম এ স্টুডেন্ট, এস টি ইউ টি ই এন টি, দেখছেন আমার এই কার্সরটা সবসময় ডান দিকে থাকবে, মানে এটা বাম দিকে, লেখাটা হচ্ছে বাম দিকে যাবে কিন্তু কার্সরটা থাকবে হচ্ছে সবসময় ডান দিকে। আর যদি আমি সেন্টার দিই তাহলে হচ্ছে কার্সরটা থাকবে হচ্ছে, মানে লেখাটা শব্দটা উঠবে কোন জায়গায়, শব্দের মাঝখানে, সবসময় মাঝখানে থাকবে। আর যদি আমি টেক্সট টুলের লেফট এলগিনটা শুরু করি তাহলে কার্সরটা সবসময় থাকবে কোথায়, বাম দিকে। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্টটা লেখার পরে দেখেন আমার কার্সরটা কিন্তু লেখাটা কোন দিকে আসতেছে, সবসময় বাম দিকে আসতেছে, কিন্তু কার্সরটা কোথায় থাকতেছে, লেখাটা কোথা থেকে শুরু হয়েছে, বাম দিক থেকে।
তার এটাতে লেখাটা কোথা থেকে শুরু হবে, এটা হবে মাঝখান থেকে। আর যদি আমি রাইট অ্যালগিন দেয়া থাকে তাহলে লেখাটা শুরু হবে সবসময় ডান দিক থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন তানজিল ভাই? হ্যালো তানজিল ভাই আছেন? আরেকটা জিনিস, আপনি মনে করেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এখন প্রত্যেকটা লেয়ার আপনি একসাথে সিলেক্ট করতে চান, তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল এনে জাস্ট শিফটে চাপ ধরে এটাকে ক্লিক করবেন, তারপর শিফটে চাপ দিবেন, তারপর হচ্ছে লেয়ার 1 একদম উপরটাতে ক্লিক করলেন, তাহলে হচ্ছে সবগুলো একসাথে লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আপনি একটাতে ক্লিক করে আরেকটাতে লেয়ার ক্লিক করে সিলেকশন করলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না আমি এক ক্লিকে সবগুলো করব, তাহলে হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করবেন, করার পরে ক্লিক করে প্রত্যেকটাকে সিলেক্ট করে দিবেন, করলেই দেখবেন যে লেয়ার প্যানেল প্রত্যেকটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিলিট করে দিবেন, লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এখন আর এটা হচ্ছে লেখার কালার। এখন আমি যদি চাই যে আমার এটা JUWEL জুয়েল লিখলাম, জুয়েল যে লেখাটা, ওই লেখাটাকে আমি কালার দেব, আমি এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারি। কালারটা কিভাবে চেঞ্জ করব, জাস্ট এটা সিলেকশন করব, করে যদি আমি গ্রিন কালার সিলেকশন করে ওকে দেই, তারপর হচ্ছে বাইরে ক্লিক করি একটা, তাহলে দেখেন লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি লেখার যে কোনো ধরনের কালার দিতে পারবেন, ফন্টের যে কালারটা। এরপরে আসি ওয়ার্ড। ওয়ার্ড জিনিসটা কি, ওয়ার্ড জিনিসটা একটু খেয়াল করি। ওয়ার্ড, সাপোজ আমি আবার এখানে লিখলাম আই এম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট লিখলাম। লেখার পরে আমি এই ওয়ার্ড অপশনে আসলাম, আসার পরে স্টাইল, স্টাইল থেকে আর্ট, দেখছেন? এখানে আমি আর্ট, এখন হরিজন্টাল আর ভার্টিক্যাল, হরিজন্টাল আর ভার্টিক্যাল জিনিসটা তো ওই দিন দেখাইছিলাম মেবি। এটা হচ্ছে ব্যান্ড, মানে আপনি কতটুকু বাঁকা করতে চান লেখাটা, এটা করতে পারবেন। হরিজন্টালটা হচ্ছে আপনার উপর নিচে, ঠিক আছে, মানে টপ টু বটম। আর ভার্টিক্যাল হচ্ছে লেফট টু রাইট। আপনাদের প্রথম দিকে দিনের ক্লাসে মেবি আমি বলছিলাম তানজিল ভাইকে যে টপ, ভার্টিক্যাল হচ্ছে লেফট টু রাইট, আর হরিজন্টাল হচ্ছে টপ টু বটম। বটম এখন বলতেছে হরিজন্টাল ডিসটর্টিশন, টিউশন, এটা কি? এখন যদি আমি বাঁকা করি তাহলে হচ্ছে কার্ভটা কোন দিকে হচ্ছে, আপনার টপ টু বটমের দিকে দিকে হচ্ছে। ঠিক আছে, দেখেন আমার এক সাইড উপরের দিকে উঠে গেছে, আরেক সাইড নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, আর ভার্টিক্যালে যদি দেই তাহলে দেখেন লেফট রাইট, লেফট রাইটের দিকে, মানে এক সাইড বড় হয়ে যাবে, এক সাইড ছোট হয়ে যাচ্ছে। আর এখানে আমি ভার্টিক্যালি সিলেক্ট করে যদি হরিজন্টালি ইয়ে করি, কমাই, উপরের দিকে কমবে, এদিকে যদি বাড়াই তাহলে হচ্ছে উপরের দিকে আসবে, +71 দিকে। ডান পাশের দিকে টানলে হচ্ছে উপরের দিকে আসবে, আর বাম পাশের দিকে টানলে হচ্ছে নিচের দিকে যাবে, যে লেখাটা। এই যে আই এম এ স্টুডেন্ট, এই লেখাটা একটু হয়ে গেছে। এখন হচ্ছে ব্যান্ড। ব্যান্ডের জিনিসটা হচ্ছে আপনি লেখাটাকে আঁকা বাঁকা করতে পারবেন ভার্টিক্যালি, এই যে টপ উপরের দিকে আঁকা বাঁকা করতে পারবেন, আবার নিচের দিকেও বাঁকা করতে পারবেন। ঠিক আছে,
আর ভার্টিক্যালি জিনিসটা হচ্ছে আপনি সেম জিনিসটাই, এটা হচ্ছে শোয়ানো অবস্থায় আপনার নিচের দিকে আসবে, আর যদি বাম দিকে টানেন, ডান দিকে টানলে নিচের দিকে আসবে, আর বাম দিকে টানলে হচ্ছে উপরের দিকে যাবে। এরপরে আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, আর্ক পাবেন, হরিজন্টালি আসে আর্ক পাবেন, তারপর হচ্ছে ফিশ, মাছ। তো আমরা এটা ক্যান্সেল দিয়ে দিই, লেখাটাকে এখন হচ্ছে আমি আর ফিশটা দিয়ে দেখাই, যেমন ফ্লাগ, এই যে একটা পতাকার ঢেউর মতো হয়ে গেছে। এরপর আপনি ওয়েব ঢেউর মতো পাবেন, এটা দিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। এরপর হচ্ছে ফিশ আছে, এরপরে হচ্ছে রাইস, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল পাবেন, স্কুইজি, এরপর হচ্ছে টুইস্ট। এটা হচ্ছে লেখা, লেখাটা যত বেশি বড় হবে তত হচ্ছে আপনার এরকম স্টার চিহ্ন আসবে। তো আমরা হচ্ছে আর্ক আবার এরকম দিয়ে রাখি, তারপরে আর আই এম এ স্টুডেন্ট, এটা ঠিক আছে। এখন আর এটাতে ক্লিক করলে পুরোটা লেখা মুছে যাবে, জাস্ট আই এম এ স্টুডেন্ট। এখন আসি লেখাটা 3D। Do you want to create a 3D or do you want to like to switch to 3D workspace? আচ্ছা, এখানে 3Dর বিভিন্ন ধরনের টুলস আছে। 3Dটা সবসময় হচ্ছে আমরা এই জায়গাটা দিয়ে কাজ, এটা দিয়ে হচ্ছে আপনি লেখাটাকে কর্নারে আপনি ঘুরাতে পারবেন, কি এরকম আপনার এটা দিয়ে এই টুলসটা 3Dর এই যে টুলসটার নামটা ভুলে ফেললাম, এই টুলসটা দিয়ে আপনি মনে করেন একটা ক্লক বা ঘড়ি কাঁটার মতো ঘুরাতে পারবেন, বাম দিকে ঘুরাতে পারবেন, অথবা ঘড়ি কাঁটা তো সবসময় ডান দিকে ঘুরে, ঘড়ি কাঁটাটার উল্টাও ঘুরাতে পারবেন। এরপর হচ্ছে আপনি ঘড়ি কাঁটার দিকেও ঘুরাতে পারবেন, যেমন হচ্ছে আমি যদি এটাকে উপরের এদিকে আনি, তাহলে দেখেন এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, ঠিক আছে। যত উপরের দিকে নিচ্ছে এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, আর যত নিচের দিকে আনতেছে এটা ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরতেছে। তো সেম ভাবে এটাতে ঘুরাতে পারবেন এই টুলসটা দিয়ে। একটা লেখার ত্রিমাত্রিক দিক দিক আমরা 3D জিনিস কয়টা দেখি। 3D জিনিস হচ্ছে, আমি একটু আপনাদের 3ds ম্যাক্সটা ওপেন করে দেখাই। আর ওপেন হস না, একটা ছবি বা পিকচারের দিক থাকে কয়টা? যে কোনো জিনিসের কয়টা তল থাকে? তল থাকে হচ্ছে আপনার 6টা, টপ, বটম, লেফট, রাইট, এরপরে এই 4টা, এরপর পাশাপাশি 2টা জিনিস থাকে,
3dx ম্যাক্সটা ওপেন হইতেছে না কে? একটু ওয়েট আপ। তো 3D এরও তিনটা সাইড থাকে। যদি আমি 3D তে ক্লিক করি, লোড নেই। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখেন এনে কিন্তু আমরা একটা ছবির তিনটা সাইড দেখতেছি। থ্রিডির দুইটা সাইড দেখতেছি। কি কি দেখতেছি? ফ্রন্ট আর টপ। আর আমরা কিন্তু লেফটও দেখতেছি না, রাইটও দেখতেছি না, বটমও দেখতেছি না, এরপরে হচ্ছে আপনার ব্যাকটাও দেখতেছি না, ফ্রন্ট আর ব্যাকও দেখতেছি না। তো এখন যদি আমরা মনে করেন লেফটটা দেখতে চাই, তো লেফটটা দেখতে চাইলে কি করব? জাস্ট আরে বুঝছ না, এই যে হচ্ছে এই হচ্ছে লেফট সাইড, লেখার লেফট সাইডটা দেখলাম, ঠিক আছে? এটা হচ্ছে লেফট সাইড। এখন যদি আবার একটু টানি, এটা হচ্ছে ব্যাক সাইড, উল্টো, ফ্রন্টের উল্টো হচ্ছে ব্যাক। এখন ব্যাক সাইড দেখলাম। এখন হচ্ছে আমি মনে করেন এখন হচ্ছে লেফট সাইড দেখব, রাইট সাইড, এই হচ্ছে রাইট সাইড দেখলাম। এটা হচ্ছে টি এর যে অংশটা, এটা হচ্ছে রাইট। এখন আমার বাকি রয়েছে কি? এখন আমার বাকি রইল হচ্ছে বটম। তো বটমটা কিভাবে দেখবো? এই হচ্ছে বটম, নিচের অংশটা দেখতেছি, নিচটা কিন্তু দেখতেছেন, এটা নিচের যে অংশটা, এটা হচ্ছে বটম। মানে একটা লেখাকে আপনি 6 সাইড দিয়ে দেখতে পারবেন, দেখার জন্য যে 3D তে রূপান্তর করতে হয়। তো 3D তে রূপান্তর করার পরে আপনি এটাকে 3D তে রূপান্তর করলেন লেখাটাকে। এখন হচ্ছে আপনি যে একটা লেখার 6টা তল দেখতে পারবেন, টপ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, ঠিক আছে? এটার মাধ্যমে হচ্ছে একটা লেখাকে আপনি যে কোনো একটা লেখাকে 3D তে রূপান্তর করতে পারবেন। আর এটা হচ্ছে জুম ইন, জুম আউট, লেখাটাকে জুম করতে পারবেন, আউট করতে পারবেন। আর এগুলা কিছু লাগে না, জাস্ট 3D এই অংশটাই আমরা একটু দেখলাম। এরপরে হচ্ছে আর যদি আমরা 3D দেখাইতে যাই, তাহলে হচ্ছে আরো অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? আর 3D মূলত কাজ করা হচ্ছে আপনার হচ্ছে 3dx max দিয়ে। এখন যদি আমি এন্টার দেই, এরপর হচ্ছে এই যে অংশটা, এই যে 3Dর এই জিনিসটা, একটা ছবির ভিতরে কালার বা লাইটটা কোন দিক থেকে পড়তেছে, এটা আপনি নির্ধারণ করতে পারবেন। এখন মনে করেন আপনি একটা জিনিসের উপর লাইট ফেলতে যাচ্ছেন, কোন দিক থেকে? ডান দিক থেকে বা বাম দিক থেকে। তো বাম দিক থেকে লাইটটা ফেললে, সাপোজ ধরেন লাইটটা আমি ডান দিক থেকে ফেলি, তো ডান দিক থেকে যদি লাইটটা ফেলি, তাহলে হচ্ছে আমার বাম পাশের অংশটা আলোকিত থাকবে, বাম পাশের অংশটা আলোকিত থাকবে না, আরে সরি, ডান পাশের অংশটা আলোকিত থাকবে। এবং কি ডান পাশের অংশটা হচ্ছে সরি, ডান পাশটা আলো পড়ে থাকবে, কিন্তু বাম পাশটা আপনার অন্ধকারে আসবে।
তো সেজন্য আমরা যেহেতু দেখি, আরে দরস না কে, এখন দেখেন টিএ আমি কিন্তু আপনার লাইট ফেলছি কোন দিক থেকে, ডান পাশ থেকে আলো ফেলছি। তো ডান পাশ থেকে আলো ফেলার কারণে আমার এই যে দেখেন টি এর পরে এন, এই যে টি এর ডান পাশটা কিন্তু আপনার আলো মানে একটু ব্রাইটনেস আসতেছে, এবং কি টি এর যে ডান পাশটা বাম পাশটা ওইটা দেখেন আলো কম, বুঝতে পারতেছেন? মানে আপনি লাইটটা যে দিক থেকে ফেলবেন সেই দিকটা হচ্ছে আলো কম, তার বিপরীত দিকে হচ্ছে আপনার ডার্কনেসটা থাকবে। এটা হচ্ছে 3Dর আলোর কন্ট্রোল করার জন্য যে জিনিসটা এটা। এখন আপনি চাইলে আলোটাকে উপর থেকে ফেলতে পারবেন, এই সূর্য বা অংশটাকে আপনি যেদিকে নেবেন আলোটা সেদিকে পড়বে। এখন যদি দেখেন আমি ডান দিকে আনতেছি, এই লাঠিটাকে আমি ডান দিকে আনলাম, আরে সরি বাম দিকে আনলাম, এই লাঠিটাকে যদি আমি বাম দিকে আনি তাহলে দেখেন আমার ডান পাশের অংশটাতে কিন্তু এই যে ডান পাশে কি আসতেছে আপনার অন্ধকার হয়ে আসতেছে, ঠিক আছে? ডান পাশ এল এর ডান পাশটা অন্ধকার হয়ে আসছে, এল এর ডান পাশটা অন্ধকার হয়ে আসছে। যদি আমি আবার এটাকে ডান পাশে নেই লাঠিটাকে, তাহলে দেখবেন টি এর বাম পাশটা অন্ধকার হয়ে আসতেছে। এখন যদি আমি আবার লাঠিটাকে উপরের দিকে নেই তাহলে দেখবেন যে আমার উপর দিকে নিলে আমার যে টপ লেখার যে টপ সাইডটা ওইটাতে আপনার কালার আলো পড়তেছে, কিন্তু নিচের যে অংশগুলা যেমন এস এর ভিতর অংশগুলোতে আলো পড়তেছে না। সেই জন্য এস এর ভিতর অংশটা কি হচ্ছে আপনার একটু ডার্ক হয়েছে আলো না পড়ার কারণে, ঠিক আছে? এখন যদি আমি আবার নিচের দিক থেকে লাইটটা মারি তাহলে দেখেন আমার টপে কিন্তু কোনো আলো পৌঁছাচ্ছে না, সেই কারণে টপটা আপনার ডার্ক হয়ে আছে। তো সেইভাবে আপনি আলোটাকে কন্ট্রোল করতে পারেন। আর যদি আপনি মনে করেন ফ্রন্টের দিক থেকে আলো মারতে চান, তো ফ্রন্ট থেকে ফ্লাশ আলোটা দিলে দেখেন আমার আলো যাচ্ছে কিন্তু ব্যাকে কোনো আলো পৌঁছাচ্ছে না, ঠিক আছে? এই যে এল এর ফ্রন্টে আলো আছে কিন্তু পিছন টপ, এরপর হচ্ছে টপের দিকে কোনো আলো নাই, ব্যাকেও কোনো আলো নাই, ঠিক আছে? তো এইভাবে আপনি আলো মারতে পারেন 3 সাইড থেকে, শুধু ব্যাক দিক থেকে আলো ফেলতে পারবেন। এখন আমি এন্টার দিই, এভাবে আপনি আলোটা কন্ট্রোল করে 3D তে রূপান্তর করতে পারেন। যে কোনো একটা লেখা 3D প্রপোর্শন, বা আপনি লেখাটাকে 4 দিক থেকে 3D আকারে আনতে পারেন। মুভ টুলটা সিলেক্ট করি, অফ হয়ে গেছে। ভিউ থেকে উইন্ডো এক্সটেনশনস স্টার্ট টাইমলাইন, আচ্ছা প্রপার্টিজ। এখন আচ্ছা টেক্সট টুলে আসার পরে এখানে এই যে ক্যারেক্টার এন্ড প্যারাগ্রাফ, এখানে আসার পরে এটা হচ্ছে আপনার ফন্টের লেখার সাইজ কত পিটি, এটা হচ্ছে সাইজ, আর এটা হচ্ছে অটো, মানে একটা লেখা থেকে আরেকটা লেখা কতটুকু সাইজ গ্যাপ হবে এটা। তো সাপোজ আমি একটা টেক্সট আনি লরেম ইপসাম, তো
এই লেখাটাকে কপি করলাম, করে ফটোশপে এনে এটাকে পেস্ট করলাম। এটা সিলেক্ট করার পর এটা সাইজটা আমি 18 দিলাম। তো সাপোজ আমি এন একটা এন্টার দিলাম, এন একটা এন্টার, এন একটা, এন একটা, আচ্ছা এখন লরেম ইপসাম যে লেখাটা, এটাকে হচ্ছে পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এটা হচ্ছে কি একটা লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা কি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত রাখবে, যদি আমি 8 দেই তাহলে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটা একদম ঘন 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 হয়ে গেছে, মানে একটা লাইনের উপর একটা লাইন চলে আসছে বা উপরে উঠে গেছে। এখন যদি আমি লাইন স্পেসিংটাকে 14 দেই, 30 দেই, 30 পিটি দেই, তাহলে দেখেন একটা লাইন থেকে একটা লাইনে গ্যাপটা একটু বেড়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে লাইন স্পেসিং। এখন আমি মনে করেন 18 পিটি দেই, তাহলে দেখেন একটা লাইন থেকে একটা লাইনের স্পেসিংটা একটু কম কম একটু ইয়ে হয়ে গেল না, কমে গেছে না, এটা হচ্ছে লাইন স্পেসিং। আর এটা হচ্ছে টেক্সটের সাইজ। আর এটা হচ্ছে একটা শব্দ বা একটা শব্দ থেকে একটা শব্দের দূরত্ব, দেখছেন আমি যত দিচ্ছি শব্দের স্পেসিংটা কিন্তু বাড়তেছে। 100 দিলে এই যে একটা থেকে একটা দূরত্ব, মানে অক্ষরের দূরত্ব বেড়ে যাচ্ছে, টেক্সট থেকে টেক্সটের শব্দটা একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব বাড়তেছে। এই যে দেখেন এখন এল থেকে উ এর দূরত্ব একটু কম, উ থেকে আর এর দূরত্ব একটু কম, আর থেকে ই এর দূরত্ব একটু কম, এরপর এম থেকে আই এর দূরত্ব একটু কম। এভাবে যদি আমি এটাকে একটু মাইনাসের দিকে নেই তাহলে দেখেন একটু খেপে যাচ্ছে, সবগুলো একটু চাপে চাপে আসতেছে। আর যদি আমি এটাকে 75 দেই তাহলে দেখেন এল থেকে উ এর দূরত্ব বাড়তেছে, প্রত্যেকটা শব্দের দূরত্ব মানে একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব বাড়তেছে এবং শব্দ থেকে শব্দের দূরত্বটাও বাড়তেছে। এটারও সেম অপটিক্যাল ম্যাট্রিক্স। যদি আমি অপটিক্যাল ম্যাট্রিক্সে রাখি টেক্সট, এই যে একটা শব্দের থেকে একটা শব্দ একটু দূরত্ব বাড়তেছে কমতেছে, এটা গ্যাপটা বৃদ্ধি পাচ্ছে কি। এই যে যদি আমি বিএটা বাড়াই তাহলে দেখেন আমার প্রত্যেকটা শব্দের একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের সাইজ কত বেড়ে যাচ্ছে। যদি আমি বিএটা আবার কমাই তাহলে দেখেন একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের সাইজ মানে দূরত্ব কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমি 0 দিয়ে রাখলে হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে আপনার একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব, ওটা মেনটেন করে এটা। এখন আপনি 20 দিলেন, এটা অপটিক্যাল আর ম্যাট্রিক্স। আর 21 এ হচ্ছে আপনার এই যে নিচের গুলোও আসে, এখানে কেন আসতেছে না বুঝতেছি না। আর এটা হচ্ছে ভার্টিক্যালি স্কেল। ভার্টিক্যালি স্কেল জিনিসটা হচ্ছে আপনি একটা লেখার যে সাইজটা টপ টু বটম, মানে লেখার যে লাইনটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি এটাকে কমাচ্ছি তাহলে হচ্ছে লেখার এই যে লরেম ইপসাম লেখা, এটার যে লাইনটা একটু ছোট হয়ে আসতেছে।
দেখছেন একদম ছোট হয়ে আসতেছে। আর যদি বাড়াই তাহলে হচ্ছে লাইনটা বেড়ে আসতেছে। আর এটা এটা হচ্ছে লেখার লাইনটা ডানে বামে কতটুকু বাড়বে কমবে। আপনি যদি চান যে ছোট করে রাখতেন তাহলে ছোট করে রাখতে পারবেন, বড় করে রাখতে চাইলে বড় করে রাখতে পারবেন। টেক্সট লাইন হরিজন্টাল স্কেল বলা হয় এটাকে, আর এটা ভার্টিক্যাল স্কেল, মানে লাইনের বাড়ানো কমানো, স্কেলটা বাড়ানো কমানো। ঠিক আছে, তো আমরা এটা নরমালি 100 দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে এটাকে সিলেক্ট করি, এটাকে আবার লরেম ইপসামটাকে আবার একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটা হচ্ছে লেখাটা আপনি কতটুকু নিচে নিতে চান উপরে নিতে চান এটা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, একটা শব্দ লিখলেন, লেখার পরে এই যে আমার কিন্তু লেখাটা কিন্তু উপর নিচ, একটা লেখাটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এখন আসতেছে নিচের দিকে। মানে উপর দিয়ে কতটুকু গ্যাপ রাখতে চান অথবা নিচের দিকে কতটুকু গ্যাপ রাখতে চান এটা নির্ভর করতেছে। এরপরে এটা সিলেক্ট করলাম, দেখেন আমার উপরে 0 নিচে 0, মানে আপনার গ্যাপ বা ডিস্টেন্স বা স্কেলিং বলি, লাইন উপরে যে টপ বটম কতটুকু থাকবে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এটা দিয়ে, উপর দিকে কত থাকবে নিচের দিকে কত থাকবে। আর এটা হচ্ছে ফ্রন্টের কালার, লেখার যে কালার গুলো। আর এখন এই যে জিনিসটা কি, এই জিনিসটা কি এটা একটু আমরা দেখি। এই জিনিসটা কি, এই এলটাকে মনে করেন আমি স্মল লেটারে লিখলাম। এখন যে কোনো লেখার শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হাতের বড় হবে এবং বাকিগুলো ছোট হাতের আসবে। যদি ওটাকে সিলেক্ট করে টি দিই, এটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এটা হচ্ছে আন্ডারলাইন, যে টেক্সটের নিচে আন্ডারলাইন পড়বে এটা দিয়ে। আর এটা হচ্ছে টেক্সটটা, যে কোনো একটা টেক্সটকে কেটে দেওয়ার জন্য। মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন, একটা প্রোডাক্টে বিভিন্ন সময় বিভিন্ন মার্কেট প্লেসে অফার থাকে, যেমন 500, আরেকটা হচ্ছে মনে করেন 600। তো 600 মনে করেন 600 থেকে এটা ছাড় দিয়ে আপনি 500 টাকা এনে দিচ্ছেন। তো আপনি কাইটা 600-এর উপর যদি দাগ দিয়ে এরকম 500 লিখে রাখেন তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে যে এটা থেকে এটা ছাড় দিয়ে এটা আসছে। মানে এটা কাটার জন্য হচ্ছে, এই দাগটা তোলার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। আর আন্ডারস্কোরের জন্য ব্যবহার করা হয় হচ্ছে আপনার এই 500 নিচে এই যে টি, টি এটা হচ্ছে আন্ডারস্কোরের জন্য। ঠিক আছে,
এরপরে আসি T1 ওয়ানটা কি মনে করেন সাপোজ একটা টেক্সট লিখলাম হ্যাঁ সাপোজ একটা টি লিখলাম টি এর নিচে উপরে আমরা এখন 300 লিখি এখন এই 300টাকে সিলেক্ট করে যদি আমি T1 এ দেই দেখেন টিটা কিন্তু আমার উপরে চলে গেছে মানে টি স্কয়ার বা 3 স্কয়ার এটার জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি আমরা মনে করেন সাপোজ a লিখলাম a2 তো 2টাকে সিলেক্ট করে যদি আমরা এটাতে দেই a স্কয়ার আসতেছে ঠিক আছে a স্কয়ারটা উঠানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো অথবা 2 লিখলাম লেখার পর হচ্ছে a লিখলাম এরপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম এর সাইজটা কমাই দিই যে 2a এটা কিন্তু আপনি নিচে চলে আসতেছে বা আপনি উপরে টপও রাখতে পারেন নিচেও রাখতে পারেন এভাবে এই টিকগুলো উঠাবেন প্রথমে টিতে মনে করেন 2a স্কয়ার প্রথমে a লিখলাম এরপর হচ্ছে 2 লিখলাম 2 লেখার পর 2টা সিলেক্ট করে যদি আমরা টিতে দেই তাহলে দেখেন এটা a স্কয়ার হিসেবে চলে আসছে আমরা একটু এখানে ভুল করতেছিলাম বারবার তো এখানে আবার একটু লিখি যে a স্কয়ারটা এটা তুললাম তোলার পরে আমি a লিখলাম লেখার পরে 2 লিখলাম লেখার পরে 2টাকে সিলেক্ট করলাম করার পরে এটা দিলাম a স্কয়ার আসছে ঠিক আছে যদি আবার এটাতে দেই তাহলে হচ্ছে এটা নিচে আসবে 2টা নিচের দিকে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট উপরেরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট নিচেরটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এখন আমরা এইটা সিলেক্ট করে একটা লেয়ার কেটে দিই তাহলে হচ্ছে অসুবিধা হচ্ছে আন্ডারলাইন গুলো তুলে দিলাম ইয়াটাও তুলে দিলাম তারপর হচ্ছে আমরা fi ফাংশন তুলে দিলাম লরেম এর l হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও
এই জিনিসটা বুঝতেছিলাম না তখন। একটা শব্দের মনে করেন প্রথম অক্ষরটা হবে বড় হাতের, বাকিগুলো একটু ছোট ছোট হবে। দেখেন একটু বড় হয়েছে LEMM সাম, ইপসাম। তো সাপোজ আমি এখানে জুয়েল লিখলাম ছোট হাতের সবগুলো, ক্যাপিটাল লেটার লিখলাম। এখন যদি আমি এটা ব্যবহার করি, আপনি স্পেসিফিকলি চেঞ্জ করতে পারবেন। একটা লেটারকে বড় হাতেরও করতে পারবেন, ছোট হাতেরও করতে পারবেন। টিটি মানে সবগুলা বড় হাতের হবে, একটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। যেমন এলটা বড় আছে, EM ইপসাম, ফ্লোর এম। এলটা বড় হাতের, এলটা বড়, আর বাকি শব্দগুলো হচ্ছে ছোট ছোট হয়ে আসছে। ঠিক আছে, প্রথমে শুরু যে শব্দটা ওইটা সবসময় বড় আসবে। এরপরে এই এলটাকে সিলেক্ট করার পরে যদি আপনি এটাতে দেন, এখন দেখেন প্রত্যেকটা শব্দ সমান হয়ে সমান্তরাল আছে। এখন আমি আবার এটাকে সিলেকশন করলাম, করার পরে দেখেন প্রত্যেকটা প্রথম শব্দটা হচ্ছে বড় হাতের হবে প্রত্যেকটা শব্দের, এবং বাকি শব্দগুলো হচ্ছে ছোট হাতের। আবার দেখেন এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে একবার অফ করে দিলাম, দেখছেন প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল লেটারই, প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল লেটার, কিন্তু প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের, প্রথম অক্ষরটা বড় হাতের। আর যদি আমি এটাতে দেই তাহলে হচ্ছে প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল লেটারের, ক্যাপিটাল লেটারে, কিন্তু শব্দটা অক্ষরটা ছোট, প্রত্যেকটা শব্দের অক্ষরটা ছোট, মানে সমান সাইজের আছে। আর এটাতে হচ্ছে কি আপনার ক্যাপিটাল লেটার হবে কিন্তু প্রথম অক্ষরটা বড় হবে, প্রথম অক্ষরটা বড় হবে। এই যে প্রথম ইপসামটা বড় হাতের, এলটা বড়, এলটা বড়, এটা বড়, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হবে এবং প্রত্যেকটা সাইজটা বড় হবে কিন্তু ছোট, বাকিগুলো ছোট হবে। ঠিক আছে, আর এখন যদি টিতে দেই, এই এলটা আপনি বড় রাখতে পারবেন। এটাতে ক্লিক করলে আপনি এলটাকে বড় রাখলেন, এরপর হচ্ছে বাকিগুলোকে ছোট রাখলেন, এরকম করে লিখতে পারবেন F5। আর এগুলো অফ, এতটুকুই। এরপর আসে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে যে জিনিসটা প্রথম দেখেছিলাম, লেফট এলগিন, সেন্টার এলগিন এবং রাইট এলগিন। এরপরে হচ্ছে আপনি লেফট, এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এটা যদি বাড়াই আইডেন্ট লেফট মার্জিন, আপনার বাম দিকে কতটুকু খালি থাকবে, দেখেন আমার বাম দিকে কতটুকু খালি থাকতেছে এটা দেখাচ্ছে, মানে সরে আসতেছে বাম দিক থেকে। ঠিক আছে, আর এটা হচ্ছে উপরের লাইনটা কতটুকু খালি থাকবে। সাপোজ আমি এই লাইনটা সিলেক্ট করলাম, কইরা এই যে দেখতেছেন উপরের লাইনটা কতটুকু খালি থাকবে, এটাতে এটা ইয়ে করতে পারবেন। আর এটা হচ্ছে
একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ কতটুকু হবে? এটাকে আপনি স্পেসিফিকলি বাড়াতে পারবেন। আর এইটা হচ্ছে কমানোর জন্য, নিচ থেকে উপর দিকে কমানোর জন্য, আর এটা হচ্ছে ডান দিক থেকে বামে চাপানোর জন্য। ঠিক আছে? ক্যারেক্টার শেষ। আর এটা হচ্ছে ফার্স্ট, হাফ, আর এগুলো এত একটা দরকার লাগে না ফটোশপের ক্ষেত্রে। এই হচ্ছে টেক্সট টুল। এখন টেক্সট টুলের ক্ষেত্রে আরো কিছু জিনিস থাকে কিনা একটু দেখি। এই যে ভার্টিক্যাল টেক্সট টুল, টেক্সট টুলতে এখন প্রথম তো গেল হরিজন্টাল, এখন হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল টেক্সট টুলটা কি? এটা লেখাটা হচ্ছে খাড়াখাড়ি আসবে, নিচের দিকে আসবে। ঠিক আছে? এটাই তফাৎ, কিন্তু বাকি কাজগুলো কিন্তু সেমই। এই যে উপর নিচ, এটা হচ্ছে টপ এলগিন, এটা উপরের দিকে যাবে, আর এটা হচ্ছে সেন্টার এলগিন, এটা নিচ থেকে, আর এটা হচ্ছে একদম রাইট থেকে শুরু হবে, বটম থেকে শুরু হবে। এরপর হচ্ছে, আর এটা হচ্ছে 3D কার্ভ। এরপর হচ্ছে এখানে আসতেছে হচ্ছে আপনার লাইন স্পেসিং গুলা, এগুলো তো দেখলেনি, জাস্ট এতটুকুই তফাৎ। এটা হচ্ছে হরিজন্টালি কাজ করবে, আর এটা হচ্ছে ভার্টিক্যালি। আর এটা হচ্ছে পাথ সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, পাথ সিলেকশন টুলটা কি আগে একটু দেখি। পাথ সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল। সাপোজ আমি একটা শেপ নিলাম, এটা পাথ করে, এটা একটা পাথ নিলাম। তো নেয়ার পরে এই যে পুরোটা পাথকে সিলেকশন করে আমি যদি টানি, যেদিকে ইচ্ছে এদিকে টানতে পারবো এটাতে পাথ। আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, কর্নারটাকে আমি ক্লিক করে টানতে পারবো উপর নিচ ডানে বামে করতে পারবো। পাথ আর ডাইরেক্ট সিলেকশন টুল। আর যদি আমি পাথ সিলেকশন টুল নেই, তাহলে হচ্ছে কর্নার ক্লিক করে আমি লাগতে পারতেছি না, কিন্তু দেখেন কর্নার ক্লিক করলে কিন্তু আমার কর্নারগুলো বা অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি উপর নিচে করতে পারতেছি না, পুরোটা নড়তেছে। ঠিক আছে? আর যদি আমি এই মাঝখানে পাথটাতে ক্লিক করি, মানে এটা বামে ডানে নিতে পারতেছি। আর যদি আমি এই ডাইরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করি, তাহলে হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে ধরে কমাতে পারতেছি, বাড়াতে পারতেছি, যেদিকে ইচ্ছে এদিকে ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমার পাথ এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। এরপরে আসতেছি হচ্ছে শেপ টুল। শেপ টুল, এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ, শেপ টুল। এখান থেকে পাথ থেকে সবসময় হচ্ছে শেপে রাখবেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। শেপ টুলের এখানে হচ্ছে ফিল কালার দিতে পারবেন, যেহেতু আমি হচ্ছে এটা পাথ নিয়ে করছি, তার কারণ হচ্ছে এখানে অটোমেটিক্যালি কোনো ফিল কালার আসে নাই। তো সাপোজ আমি এখানে আরেকটা শেপ নেই, দেখছেন অটোমেটিক্যালি ফিল কালার চলে আসছে। আর এটা হচ্ছে স্ট্রোক। এখন ফিল কালারটা অফ করে যদি আমি স্ট্রোক দেই রেড কালার, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন।
দেখছেন স্ট্রোক। এখন স্ট্রোকের কিছু জিনিস আছে। স্ট্রোক আবার 3 ধরনের। একটা হচ্ছে বরাবর লাইন থাকবে, যদি আমি এটা ডিলিট করি, একটা বড় করে নেই, ফিল কালারটা অফ করে দিলাম। এরপর হচ্ছে আপনার স্ট্রোকের এটা দিলাম, স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলাম। দেখছেন একটু ছোট 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 মানে লাইন আকার, একটা পরে একটু গ্যাপ দিয়ে একটা লাইন, একটা পর একটা গ্যাপ দিয়ে একটা লাইন, এরকম ভাবে স্ট্রোক দেওয়া যায়। এরপর আরেকটা স্ট্রোক হচ্ছে আপনার এরকম ডট ডট বল আকারে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে এলগিন। স্ট্রোকটা হচ্ছে এলগিন জিনিসটা হচ্ছে একটা হচ্ছে বক্সের ভিতরে, মানে এই দাগটার ভিতরে হচ্ছে আমার স্ট্রোক পড়ছে। আরেকটা যদি দেই, এটা হচ্ছে মানে দাগের এই যে কালো দাগটা বা আমার যে পাতটা, পাতের অর্ধেকটা হচ্ছে ভিতরের দিকে থাকবে স্ট্রোক, একটা অর্ধেকটা থাকবে বাইরের দিকে, আর একটা নিচেরটা হচ্ছে আপনার একদম পুরোটাই বাইরের দিকে থাকবে। আর ক্যাপস, ক্যাপস হচ্ছে এই দেখেন ক্যাপস, এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির হইছে, ঠিক আছে। এটা দিলে হচ্ছে গোলাকার, আর এটা দিলে হচ্ছে একদম সবগুলো সমান হয়ে গেছে, ঠিক আছে। মানে এই ক্যাপসটা হচ্ছে এই তিনটা। তারপর হচ্ছে কর্নার। কর্নারে আসি, কর্নারে আসার পরে দেখছেন ক্যাপস, মানে এটার ভিতরে একটা হচ্ছে কর্নার গুলো সমান সমান আসতেছে। এরপরে একটা যদি দেই একটু রাউন্ডেড রাউন্ডেড, এরপরে যদি দেই কর্নার গুলো কর্নার হয়ে আসতেছে এরকম, দুটোটা প্রায় সেম। আর এটাতে একটু সাইজ গুলো ছোট হয়, এতটুকু তফাৎ। এরপরে এটা হচ্ছে রাউন্ড, কর্নারটা একটু রাউন্ডেড রাউন্ডেড হবে। এলিনটা বাইরের দিকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন কর্নার গুলো আমার একটু ভেঙে গেছে, রাউন্ডেড হয়ে আসছে এই কর্নারটা। যদি এটাতে দেই, এটাতে দিয়ে বাইরে রাখি, এখন বুঝতে সুবিধা হবে জিনিসটা। এই যে কর্নার দেখেন, একটা কর্নার বের হইছে না, এই যে কর্নার বের হইছে, যদি আমি এটাকে দেই তাহলে দেখেন কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে। আর এটাতে দিলে অর্ধেকটা রাউন্ডেড হয়ে যাবে বা কেটে যাবে এরকম। এই হচ্ছে এটা ডিফারেন্স। আর এটা হচ্ছে হাইট এন্ড উইডথ। আর এগুলো হচ্ছে আপনার কম্বাইন শেপ, বা ওই যে ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম, একটু ভিডিওটা দেখবেন আপনার আগের ক্লাসে। আর এগুলো তো দেখাইছি। এখন আজকে হচ্ছে ভাই আমি একটু হালকা দেখাইলাম, আমি কালকে ক্লাস নেব না, হচ্ছে আজকে একটা জিনিস দেখাই, একটা বিজনেস কার্ড। এটা হচ্ছে বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ডের তিনটা জিনিস, বিজনেস কার্ডের তিনটা জিনিস থাকে: ব্লিড, ট্রিম, সেফ জোন। হ্যালো তানজিল ভাই, তানজিল ভাই শুনতেছেন? আচ্ছা, এখন আপনি দেখেন বিজনেস কার্ডের তিনটা জিনিস থাকে: ব্লিড, ট্রিম, সেফ জোন। ব্লিড, ট্রিম এন্ড সেফ জোনের ভিতরে ব্লিডটা কি, ট্রিমটা কি, সেফ জোনটা কি? এখন ব্লিডটা, আপনি মনে করেন একটা বিজনেস কার্ড দিলেন, প্রিন্ট করতে দিলেন, তো প্রিন্ট করতে দিলে দেখবেন বিজনেস কার্ডটাকে পুরোটাকে ওরা রাখে, কিছুটা অংশ কেটে ফেলে দেয় না প্রেসে গেলে? হ্যালো, আচ্ছা ভাই, বিজনেস কার্ডটা পরে দেখে। আজকে এভাবে একটু বেশি হয়ে গেছে, 3D টা নিয়ে একটু ইয়ে করতে যাওয়াতে একটু বেশি, একটু এলোমেলো হয়ে গেছে। আসলে 3D টা হচ্ছে পরে আপনাদের কাজে লাগবে, যে কোনো একটা কাজের টুলসের ক্ষেত্রে 3D টা কাজে লাগবে। 3D টা হচ্ছে লাস্টের দিকে হচ্ছে আপনাদের একটা মানে টোটালি ফুল একটা দিন
ক্লাস হবে, মানে 3টা ক্লাসই লাগবে আপনার 3D র জন্য, ঠিক আছে? আজকে জাস্ট একটু টাচ দিলাম যে ফটোশপের 3D কাজটা কি। আজকে টেক্সট টুল 1 2 3টা। তো আজকে